হোটেল নিয়ে জটিলতা, তাই সিলেট না ঢাকা থেকেই উঠতে পারে বিপিএল সিজন 12 এর পর্দা। এদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে এনামুল বিজয় দিচ্ছেন বিসিবিতে ধর্ণা, নিজ হাতেই পৌঁছে দিয়েছেন কোর্টের লিগ্যাল নোটিশ, কিন্তু বিসিবি খুব একটা পাত্তা দিচ্ছে না। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সব ঠিক থাকলে আগের রাতে বিপিএল নিলামে বিজয় হতে পারতেন হটকেক, কিন্তু নিলামের আগেই বোল্ড আউট হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিসিবির দ্বারে দ্বারে। কথা বলার মতো খুঁজে পাননি কাউকে। তার আগে শরণাপন্ন হয়েছিলেন আদালতের, লিগ্যাল নোটিশ পৌঁছে দিয়েছেন বিসিবিকে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে নাকি প্রয়োজনে যাবেন সর্বোচ্চ পর্যায়ে। বিজয় একটা কথা বলতেছে আমরা টাকা দিচ্ছি না, এটা কিন্তু রং স্টেটমেন্ট। ইয়েস, ও রাজশাহীর কাছে টাকা পায়, বাট হি ওয়াজ আ ডাইরেক্ট সাইনিং প্লেয়ার। ডাইরেক্ট সাইন, আমি তো ডাইরেক্ট সাইন প্লেয়ারের রেসপন্সিবিলিটি নিব না। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। সেটা আসলে আমার আজকে আসা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য। বিসিবি এটা রিসিভ করেছে, সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। আমি টুর্নামেন্টটা চালাচ্ছি, আমি কেউ বাদ দেওয়ার আর নেওয়ার আমার ক্ষমতার বাইরে। তারা রেড ফ্ল্যাগ যেটা আমরা বলি, হ্যাঁ, সেই জন্যে একটা রেকমেন্ডেশন হচ্ছে এদের ছাড়া বিপিএল করতে হবে। ক্রিকেটারদের পর বিসিবি এবার ফিক্সিংয়ে সন্দেহভাজন অফিসিয়ালদের দ্রুতই করতে চায় চিহ্নিত। 3টা টিম দিয়ে দিয়েছে, আরও 3টা টিম দিবে বলেছে। এটা আমরা কালকে পর্যন্ত ওয়েট করব। এরপরে যদি ওনারা না দেয়, যে কয়জনের নাম দিবে, লোকাল এজেন্সি বলেন, আমাদের আকসু বলেন, দে হ্যাভ টু গো থ্রু দিস নেমস। সব ছাপিয়ে আপাতত টুর্নামেন্ট আয়োজন নিয়েই বিসিবি আর বিপিএল গভর্নিং কাউন্সিলের টেনশনটা বেশি। নতুন করে আরও একটা জটিলতা এবার তৈরি হয়েছে। 26 ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়েই বিপিএল শুরুর কথা। আগেই দেয়া হয়েছিল সেই ঘোষণা। যে 6টা টিম আছে তাদের 25টা করে 150 রুম নানান হোটেলে, বিকজ অফ নিউ ইয়ার। আর আপনারা জানেন যে শীতকালে অনেক আমাদের যারা প্রবাসী ভাইরা লন্ডনে থাকে তারা আসে, তো তারা হোটেলটা কিন্তু সেম থিং হচ্ছে চিটাগংয়েরও অবস্থা। তো সুতরাং আমরা হয়তো যেটা করতে পারি, এটা এখনো প্ল্যানিং স্টেজে আছে, যে আমরা ফার্স্ট ঢাকায় শুরু করে তারপরে সিলেট গিয়ে, তারপর চিটাগংয়ে, তারপর ফাইনাল রাউন্ড ঢাকায়। সামনেই টি20 বিশ্বকাপ। বিপিএল এর শুরু থেকেই তাই বিসিবি 22 গজটা দেখতে চায় ব্যাটিং প্যারাডাইজ। বিপিএল এ হবে রান বন্যা। নিলামের পর দিন থেকেই শুরু মারদাঙ্গা উইকেট বানানোর প্রস্তুতিটা। সাধারণত তো বিপিএল এ যে উইকেটগুলো হয়, অনেক রান যাতে হয় সেই দিকে খেয়াল রাখা, এবং এখানে স্পোর্টিং উইকেটটা হয়তো এমন উইকেট হতে পারে যেটা সাধারণত বিশ্বব্যাপী টি20 লিগের খেলা যেভাবে হয় সেভাবে হবে। নাহিয়ান বিন জসিম, 71। আলিসা আল ইসলামের পর মোহাম্মদ রুবেলি কি বাংলাদেশের দ্বিতীয় সেরা রহস্যময় স্পিনার? চট্টলার নেট বোলার খ্যাত এই ঘূর্ণিবাজকে দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল মাতাতে মুখিয়ে রুবেল দেশের জার্সি গায়ে চড়ানোর স্বপ্নটাও দেখেন। সাইফুল রূপকের রিপোর্ট। নেট বোলার থেকে লাখপতি, বিপিএল এর নিলামে রুবেলের বাজিমাত। চট্টগ্রামের নেট বোলার, সবশেষ এনসিএল টি20তে আপনি সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন। 8 ম্যাচে 10 উইকেট, ন্যাশনাল টিমে নেটে বোলিং করেন প্রায়। নিলামে প্রথমে যে নামটা দিয়েছিল সেখানে আপনার নাম ছিল না, পরে নাম অ্যাড করা হলো, রাজশাহী আপনাকে নিয়ে নিল। অবশ্যই অনেক ভালো লাগতেছে। টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভাইয়ের টিমে খেলবো, ওই টিমে মুশিক ভাই আছে, তারপরে তানজিদ তামিম আছে, আরও অনেক প্লেয়ার আছে ন্যাশনাল টিমে। তো সবার সাথে ড্রেসিং রুম শেয়ার করবো, অনেক ভালো লাগতেছে। শান্তরা আপনাকে নিল, তখন আপনার অবস্থা কেমন ছিল? আসলে আমার কাছে টাকাটা ততটা ইম্পর্টেন্ট ছিল না এবছর। আমি ভাবছিলাম একটা টিম হইলে, বিপিএল খেলতে পারলে আমার জন্য অনেক বড় একটা সুযোগ হবে। সেকেন্ড ডিভিশন, আরেক সিজনে ফার্স্ট ডিভিশন ঢাকাতে, এবং 2 সিজনে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিলেন। আপনি রেগুলার নেটে বোলিং করেন, মিস্টিরিয়াস স্পিনার। আপনার বোলিংয়ের ভ্যারিয়েশনটা কি আছে বা ম্যাজিকটা কি? ক্যারাম বল, ব্যাক স্পিন, লেগ স্পিন, অফ স্পিন যা আছে আলহামদুলিল্লাহ সব কিছুই করি। সেকেন্ড ডিভিশনের 2 মাস আগ থেকে আমি আমার বোলিংয়ের সব কিছু চেঞ্জ করি, মিস্ট্রি স্পিনে ঝুঁকি। ওই বছর সেকেন্ড ডিভিশনে হাইস্ট উইকেট টেকার ছিলাম। আবার ফার্স্ট ডিভিশনে 15 ম্যাচে 43 উইকেট নিয়েছিলাম ওই বছর। তো এই ফার্স্ট ডিভিশনে হাইস্ট উইকেট টেকার হওয়ার পরই আমাকে
মূলত এনসিএল টিমে টি-20 টিমে ডাকে চিটাং ডিভিশন। 8 ম্যাচে 10 উইকেট পেয়েছিলাম ওই এনসিএল টি-20-তে, তারপরেই আসলে এই বিপিএল এর সুযোগটা পাওয়ার। বিশ্ব ক্রিকেটে তো অনেক মিস্ট্রি স্পিনার এসেছে, অজন্তা মেন্ডিস থেকে শুরু করে এখন অনেকেই আছে। আপনি কাকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন বা কার বোলিং দেখে শিখেছেন বা কারো কাছে টিপস পেয়েছেন কখনো? ফলো করি নাই, বাট মুজিবের বোলিংটা ভালো লাগতো, এখান থেকে একটু চিন্তা ভাবনা করছি যে মিস্ট্রি স্পিনে ট্রাই করব। রুবেল আসলে আলটিমেট ড্রিমটা কি দেখে? ক্রিকেটের সাথে রিলেটেড প্র্যাকটিস করে ক্রিকেট খেলে সবারই ইচ্ছা আছে ন্যাশনাল টিমে খেলার, তো আমারও সেম ইচ্ছা আছে অবশ্যই ন্যাশনাল টিমে খেলার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। বাংলাদেশে আপনার ফেভারিট ক্রিকেটার কে, যার খেলা দেখে মনে হয়েছে কখনো যে তার কাছ থেকে কিছু টিপস পেলে ভালো লাগতো, তার সঙ্গে কখনো খেলতে পারলে ভালো লাগতো? সাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান আমি, সাকিব আল হাসান। মাসির ভাইও ভালো লাগে, মুশফিক ভাইও ভালো লাগে, বাট আমি সবসময় সাকিব আল হাসানের অনেক বড় ফ্যান। কখনো যদি ওনার সাথে খেলার সুযোগ পাইতাম অনেক ভালো লাগতো। তো ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখা যাক কি হয়। মুশফিকের সান্নিধ্য পাবেন এবার? হ্যাঁ, ওইটা তো পাবো না। মুশফিকের সাথে আমি যখনই বাংলাদেশ টিম এখানে আসে, আমি মুশফিকের সাথে মুশফিকের অনেক বোলিং করছি, পার্সোনালি আসলেও মুশফিক ভাইয়ের আমি সবসময় বোলিং করছি। তো এখন এবছর ড্রেসিং রুম শেয়ার করবো ইনশাল্লাহ, অনেক কিছু শিখার ট্রাই করবো ওনার থেকে। ন্যাশনাল টিমের নেটে রেগুলার বোলিং করেন, যেখানেই ম্যাচ খেলার সুযোগ পান সেখানেই তার এই আঙুলের ভেলকি, যে ক্যারম বল, অফ স্পিন বা ব্যাক স্পিন, এগুলোর ভেলকি দেখিয়ে সবাইকে ভরকে দেন, সবার নজরে পড়ে যান এবং বিপিএল এ দল পেয়েছে। নিশ্চয়ই বিপিএলটা প্ল্যাটফর্মটা ব্যবহার করে তিনি তার স্বপ্ন, যে ন্যাশনাল টিমে খেলা, সেই স্বপ্ন ছুঁয়ে ফেলবেন, সেই স্বপ্নই তিনি দেখছেন। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। টেস্ট থেকে অবসরের পথ দেখিয়েছিলেন, কোচ হয়েও কাছে না টেনে বাড়িয়েছেন দূরত্ব, কিন্তু সেই বিরাট কোহলি আর রোহিত শর্মাই গম্ভীরের মান বাঁচালেন। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে দুজনে ছিলেন দুরন্ত, তাই 2027 বিশ্বকাপে এ দুজনের ভবিষ্যৎ ঠিক করতে নড়ে চলে বসেছে বিসিসিআই। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। মার্কো জেনসেনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি, সাথে সাথেই মাটি ছেড়ে আকাশে উড়ন্ত বিরাট কোহলি। 52তম ওয়ানডে সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে ধরলেন চিরচেনা ভঙ্গিতে, যেন বুঝিয়ে দিলেন এই ব্যাটের হাসি এখনো ফুরোয়নি। টি-20 আর টেস্ট থেকে অবসরের পর অনেকেই ভেবেছিল বাকি থাকা ওয়ানডেতেও বিরাট অধ্যায় শেষ হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র, কিন্তু বিরাটের পরিকল্পনা যে অন্য। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়া ভারতকে বলতে গেলে একাই জাগিয়ে তুললেন। শুধু সেঞ্চুরি নয়, 120 বলে 135 রানের ইনিংসে প্রমাণ করলেন বয়সটা 37 হলেও শক্তি সামর্থ্যে এখনো তিনি টপ নচ। বিরাটের সাথে সাউথ আফ্রিকা বধে সামিল ছিলেন আরেক মাস্ত্রো রোহিত শর্মা। তার ব্যাটেও ছিল 51 বলে 57 রানের ঝলক। তবে এ দুজনের বাইরেও আরেকজন ছিলেন স্পটলাইটে, ভারতের কোচ গৌতম গম্ভীর। টেস্ট টি-20 থেকে যে দুজনের অবসরের প্রেক্ষাপট তিনি রচনা করেছেন, সেই মানুষ দুটোর এমন ব্যাটিংয়ে খুশি কিভাবে হবেন? তবে ভারতের ক্রিকেট বোর্ড এখনো রোহিত কোহলিতেই ভরসা রাখছে, তাই গম্ভীরের প্ল্যান জানতে দ্বিতীয় ম্যাচের আগে তাকে জরুরি আলোচনায় ডেকেছে বিসিসিআই। গম্ভীরের সাথে ডাক পেয়েছেন নির্বাচক অজিত আগারকারও। ভেতরের খবর, কোহলি আর রোহিতের সাথে এই দুজনের দূরত্ব প্রতিনিয়ত বেড়ে চলেছে, তাই দলের ভেতর কি চলছে তা সভায় দুজনের কাছে জানতে চাইবেন বোর্ডের সেক্রেটারি দেবজিৎ শইকিয়া এবং জয়েন্ট সেক্রেটারি প্রভতেজ সিং ভাটিয়া। ভারতীয় গণমাধ্যমের দাবি, গেল কয়েক মাস ধরে দল নির্বাচন নিয়ে যে টালমাটাল অবস্থা চলছে তাতে খুশি নয় বোর্ড। তাদের চাওয়া লং টার্ম প্ল্যান। পাশাপাশি ওয়ানডেতে রোহিত আর কোহলিকে নিয়ে গম্ভীর আগারকার কি ভাবছেন তাও থাকবে আলোচনায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন মাঠ আর মাঠের বাইরে নানা ঘটনা বোর্ডকে বিচলিত করেছে। দল নির্বাচন তার মধ্যে অন্যতম। সামনে টি-20, এরপর ওয়ানডে বিশ্বকাপ। বোর্ডের চাওয়া তার আগেই সব সমস্যার সমাধান। 2027 বিশ্বকাপে খেলা নিয়ে রোহিত কোহলির সদিচ্ছার অভাব না থাকলেও এখানে বড় ফ্যাক্টর কোচ গৌতম গম্ভীর। দেখার বিষয় বিসিসিআই আর গম্ভীর আগারকার বৈঠকে নতুন কোন দিকে মোড় নেয় ভারতীয় ক্রিকেট।